নমস্কার, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা কোয়াজি প্যাসিভ অথবা কোয়েজি প্যাসিভ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরই ভিডিওটি কাজে লাগবে। তোমরা ভিডিওর পার্ট 1, 2, 3, 4, 5 এগুলো সব সিরিয়ালি দেখবে। সিরিয়ালি দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর দেরি না করে সরাসরি টপিকে চলে যাচ্ছি। হোয়াট ইজ কোয়াজি প্যাসিভ ভয়েস? কোয়াজি প্যাসিভ ভয়েস বলতে কি বোঝায়? কোয়াজি শব্দটার অর্থ হচ্ছে অসম্পূর্ণ বা অলমোস্ট, ইংরেজিতে যেটাকে আমরা বলি অলমোস্ট অর্থাৎ প্রায়। তো প্রায় বলতে যেটাকে বোঝায়, প্রায় বলতে আমরা এটাকে অর্ধেক বলতে পারি বা অসম্পূর্ণ বলতে পারি। অসম্পূর্ণ প্যাসিভ ভয়েস কেন এরকম বলা হচ্ছে? বলা হচ্ছে সেন্টেন্সেস হোল্ডিং অ্যাক্টিভ ভার্বস ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। এই সেন্টেন্সটির অর্থ কি? এমন কিছু সেন্টেন্সেস যার মধ্যে থাকে অ্যাক্টিভ ভার্বস অর্থাৎ অ্যাক্টিভ ভার্বস ইন ফর্ম, এমন কিছু সেন্টেন্সেস যার মধ্যে থাকে অ্যাক্টিভ ভার্বস ইন ফর্ম অর্থাৎ সেন্টেন্সটি লেখা হয় অ্যাক্টিভ ফর্মে বাট প্যাসিভ ইন সেন্স। সেন্স বলতে এখানে অর্থ, কিন্তু সেন্টেন্সটির অর্থ হয় প্যাসিভে। অর্থাৎ সেন্টেন্সটির অর্থ বুঝতে হলে আমাদেরকে প্যাসিভে অর্থটি বুঝতে হবে। আরও একটু বিশদে দেখা যাক বিষয়টাকে। It implies that the verbs in such sentences are constructed in active form. এটা বোঝায় যে এই ধরনের সেন্টেন্সে ভার্বগুলোকে অ্যাক্টিভ ফর্মে লেখা হয়। But the sense or the meaning of such active verbs, কিন্তু সেই সব অ্যাক্টিভ ভার্বগুলোর অর্থ are to be perceived in the passive voice, অর্থটাকে বুঝতে হবে তোমাকে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অ্যাক্টিভ ভয়েসে তার অর্থ দাঁড়াবে না বা অর্থ বোঝা যাবে না। অর্থ বুঝতে হলে তোমাকে প্যাসিভে অর্থটাকে বুঝতে হবে। উই শুড কনসেন্ট্রেট অন দ্য সেন্স অ্যান্ড নট অন দ্য ফর্ম। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদেরকে সেই অর্থটাকে বুঝতে হলে আমাদেরকে মনোনিবেশ করতে হবে সেন্সে, অর্থাৎ বাক্যটির অর্থ বা বাক্যটিতে কি বলা হচ্ছে, কি বলার চেষ্টা করা হচ্ছে সেটার দিকে নজর দিতে হবে। নট অন দ্য ফর্ম, বাক্যটি কি লেখা হয়েছে সেই দিকে দেখলে হয়তো বা ভুল হতে পারে। কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। রাইস সেলস চিপ। চিপ অর্থাৎ সস্তা। হ্যাঁ, তো রাইস সেলস চিপ, রাইস অর্থাৎ চাল বিক্রি হচ্ছে সস্তায়। এবার এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স। কীরকম? ওই একই ফরম্যাটে দেওয়া হয়েছে, রাইস সাবজেক্ট, সেলস ভার্ব, চিপ হচ্ছে সস্তা। এখানে যে ভার্বের কনস্ট্রাকশনটা সেলস, এটা একটা অ্যাক্টিভ ভার্ব। কী করে বুঝলাম? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের কনস্ট্রাকশন। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভে শুধু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় যদি তার সাবজেক্টে কি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। তো প্রথমে বলেছিলাম অ্যাক্টিভ ভার্বস ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। অর্থাৎ এইবার এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াচ্ছে? চাল যে বিক্রি হচ্ছে, চাল কিন্তু নিজে নিজে বিক্রি হতে পারে না। চাল নিজেই নিজেকে বিক্রি করতে পারে না, চাল বিক্রি হয় এবং কারো দ্বারা বিক্রি হয়। অর্থাৎ এই কাজটি চাল কিন্তু, রাইস কিন্তু নিজেই নিজের কাজটি করতে পারে না, এই কাজটি কারো দ্বারা করা হয়। অর্থাৎ এর অর্থটা বুঝতে হলে আমাদেরকে প্যাসিভে যেতে হচ্ছে, করা হয় কারো দ্বারা। সেই জন্য এখানে এর অর্থটা বুঝতে গেলে আমাদেরকে বলতে হবে রাইস ইজ সোল্ড চিপ। বাই লেখার দরকার নেই এই ধরনের এক্সাম্পলে। বাই কার দ্বারা সেটা না লিখলেও চলবে। দ্য ড্রাম ইজ বিটিং। ড্রাম ইজ বিটিং। ইজ বিটিং এখানে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং
এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি লেখার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এটা একটা অ্যাক্টিভ ভার্ব। দ্য ড্রাম ইজ বিটিং, তাহলে এই কাজটি কে করছে? যেইভাবে লেখা হচ্ছে সেন্টেন্সটাকে, যে ফর্মে লেখা হচ্ছে সেন্টেন্সটাকে, সেই ফর্ম থেকে মনে হচ্ছে যেন এই বিট করার কাজটি কে করছে? ড্রাম নিজে করছে। তাই কি সম্ভব? দ্য ড্রাম ইজ বিটিং, ড্রাম কি নিজেই বাজাতে পারে? না, ড্রামকে বাজানো হচ্ছে কারো দ্বারা। অর্থাৎ এখানেও এই একই কাণ্ড, যে ড্রামকে কারো দ্বারা বাজানো হচ্ছে, এবং এটাকে বুঝতে গেলে তোমাকে প্যাসিভে নিয়ে বুঝতে হবে। অর্থাৎ দ্য ড্রাম ইজ বিং বিটেন, কারো দ্বারা বাজানো হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি টাইপস অফ কোয়াজি প্যাসিভ। টু টাইপস অফ কোয়াজি প্যাসিভ আর দেয়ার, দু রকমের কোয়াজি প্যাসিভ ভয়েস হয়। কোয়াজি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, এক হচ্ছে কোয়াজি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট। এর অর্থ কি? উইথ কমপ্লিমেন্ট, সেন্টেন্সেস হ্যাভিং এ সাবজেক্ট, একটি সাবজেক্ট থাকবে, এ ভার্ব, একটি ভার্ব থাকবে, অ্যান্ড এ কমপ্লিমেন্ট, একটি কমপ্লিমেন্ট থাকবে, অর অ্যাডজেক্টিভ, যে কমপ্লিমেন্টটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। বাট ডু নট হ্যাভ অবজেক্টস, কিন্তু তার কোনো অবজেক্ট থাকবে না। লাইক, যেমন দ্য সান ফিলস হট, দ্য সান এখানে সাবজেক্ট, ফিলস ভার্ব, এবং তার কমপ্লিমেন্ট হচ্ছে হট। এবার কমপ্লিমেন্ট সম্পর্কে একটু বিশদে যদি বলতে যাই, তাহলে হটটাকে কমপ্লিমেন্ট বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ ওই হট দিয়ে সাবজেক্ট আছে দ্য সান, সেই সানটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সাবজেক্টের কমপ্লিমেন্ট এটা, দ্য সানের কমপ্লিমেন্ট হচ্ছে হট। এই জন্য কমপ্লিমেন্টকে অনেক সময় অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভকে অনেক সময় কমপ্লিমেন্ট বলা হয়। কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক এর কোয়াজি প্যাসিভ উইথ কমপ্লিমেন্টের ভয়েস চেঞ্জের এক্সাম্পলস। সাম ওয়ার্ক আউট এক্সাম্পলস। এক্সাম্পল নাম্বার 1, রোজ স্মেলস সুইট। গোলাপ ফুল এর গন্ধ হয় মিষ্টি। এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। কি করে বুঝলাম? রোজ সাবজেক্ট, স্মেলস ভার্ব, সুইট তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের আরেক রকমভাবে যদি বলতে চাই, তাহলে ভার্বের আগে এবং ভার্বের পরে যে দুটো অংশ থাকে, দুটো একে অপরকে নির্দেশ করে। অর্থাৎ রোজ সুইটকে নির্দেশ করছে, সুইট রোজকে নির্দেশ করছে। এইভাবে রোজের কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। তো যাই হোক, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। স্মেলস সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং কোন টেন্সে তার অ্যাক্টিভ ভার্ব কি, তার প্যাসিভ ভার্ব কি, সেটা বোঝার জন্য অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ফার্স্ট পার্টটা দেখে নেবে। এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তো রোজ স্মেল সুইট, রোজ সাবজেক্ট, তার অ্যাক্টিভ ভার্ব হচ্ছে স্মেলস, সুইট তার কমপ্লিমেন্ট। এর ভয়েস চেঞ্জ যদি করতে চাই, তাহলে প্যাসিভ করার নিয়মটা হচ্ছে এরকম, যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি রেখে দাও, তারপরে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এটা কোন টেন্স? টেন্স হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে বি ভার্বে সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকবে। সাবজেক্ট রোজের সঙ্গে যে টেন্সে যে ভার্ব হওয়ার কথা সেই ভার্বই হবে। তারপরে যে ভার্বটি, মেন ভার্বটি আছে, তার থার্ড ফর্ম স্মেলস এর V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। তারপরে কমপ্লিমেন্ট যেমনটা আছে সেই কমপ্লিমেন্টে বসিয়ে দাও। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে খুব সহজে এটা হয়ে যাবে। এর এক্সাম্পলটা কি হবে? রোজ সাবজেক্ট বসে গেল, বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম। বি ভার্বটা কি হবে? প্রেজেন্ট টেন্স আমি বলেছিলাম। তো রোজের সঙ্গে ইজ প্রেজেন্ট টেন্সে আমরা জানি এম, ইজ, আর হয়। এবার এম আই এর সঙ্গে হয়, আর প্লুরালের সঙ্গে হয়, আর ইজ হচ্ছে সিঙ্গুলারের সঙ্গে হয়। তো রোজ এখানে সিঙ্গুলার, ইজ বি ভার্ব বসে গেল, ভার্বের থার্ড ফর্ম স্মেল ভার্ব, তার হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে স্মেলড, তার সঙ্গে কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। রোজ ইজ স্মেলড সুইট। এই হলো আমাদের কোয়াজি প্যাসিভ।
এবার এটাকে আরেক রকমভাবে করা যায়, সেটা হচ্ছে রোজ বসিয়ে দিলাম, ইজ বি ভার্ব চলে আসলো, তারপরে সরাসরি কমপ্লিমেন্ট চলে আসলো, রোজ ইজ সুইট। তারপরে কি, তারপরে দিতে হবে ওয়েন, অথবা কেউ কেউ ইফ দিয়ে করে, যাই হোক আমরা যে কোনো একটা ধরবো। ওয়েন, তারপরে একটা প্রোনাউন বলতে ইট, রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। ইজ স্মেলটা কোথা থেকে আসলো, এখানেই তোমার প্যাসিভ, ইজ হচ্ছে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম ইজ স্মেলড। এই দু রকমের কনস্ট্রাকশন দিয়ে আমরা এই কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট যুক্ত যে সেন্টেন্সগুলো তাদের ভয়েস চেঞ্জ করতে পারি এই দুই রকমভাবে, রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড। আর আরেক রকমভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে স্মেলস হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভার্ব থেকে প্যাসিভ ভার্ব কি হয় তার জন্য তোমাদেরকে আমার ভিডিওর ফার্স্ট পার্ট, ভয়েস চেঞ্জ রুলসের ফার্স্ট পার্ট এর ভিডিও এখানে আই বাটনে ক্লিক করে দেখে নেবে, ওটা দেখলেই বুঝতে পারবে যে স্মেলস থেকে ই স্মেলড কেমন করে হচ্ছে। সেকেন্ড এক্সাম্পল দেখি, হানি, এখানে সাবজেক্ট, টেস্টস সুইট। হানি এখানে মধু, খেতে মিষ্টি বা মধুর স্বাদ হয় মিষ্টি, এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। হানি সাবজেক্ট, টেস্টস হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স এবং তার কমপ্লিমেন্ট হচ্ছে সুইট। কারণ সুইট কাকে নির্দেশ করছে, সাবজেক্টকে নির্দেশ করছে, মধু খেতে মিষ্টি। তাহলে কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট বা সেন্টেন্স উইথ কমপ্লিমেন্ট, তাহলে ওই একই নিয়মে এটাকে প্যাসিভ করতে গেলে এক্সাম্পল নাম্বার 2 হানি টেস্ট সুইট প্যাসিভ করতে গেলে সাবজেক্ট বসে গেল, তারপরে বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে যেই বি ভার্বটি হবে অথবা প্রেজেন্ট টেন্সের এই টেস্টের অ্যাক্টিভ ভার্বের প্যাসিভ ভার্ব যেটা হবে তার জন্য তোমাদের চার্ট দেখতে হবে আমার ভিডিও পার্ট 1-এ। সেই প্যাসিভ ভার্বটি ইউজ করলে ইজ টেস্টেড, অথবা বি ভার্বের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ইজ টেস্টেড, তারপরে আবার সেই কমপ্লিমেন্ট হানি ইজ টেস্টেড সুইট। এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ সহজভাবে। আর আরেক রকমভাবে আমি আগের বার বলেছিলাম রোজ ইজ সুইট ওয়েন ইট ইজ স্মেলড, একই রকমভাবে হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এখানে ওই টেস্টেড টেস্ট ভার্বটার থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে কি আছে, এরপরে আরেকটা টাইপ আমি বলেছিলাম দুরকম টাইপ, কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট ছাড়া যে সেন্টেন্সগুলো হবে তাদের কোয়াসি প্যাসিভ ব্যবহার করা হয় কিভাবে, এবং কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, সেন্টেন্সেস হ্যাভিং এ সাবজেক্ট, এ বি ভার্ব উইথ ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এমন কিছু সেন্টেন্স যাদের মধ্যে সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে এবং তার সঙ্গে আইএনজি ফর্ম থাকবে, বাট উইদাউট এ কমপ্লিমেন্ট অর অবজেক্ট, কিন্তু তার কোনো কমপ্লিমেন্ট থাকবে না অথবা অবজেক্টও থাকবে না। যেমন দ্য নভেল ইজ সেলিং ওয়েল, নভেলটি, দ্য নভেল এখানে সাবজেক্ট, ইজ এখানে দেখতেই পাচ্ছি বি ভার্ব এবং তার সঙ্গে সেলিং ভার্বের আইএনজি ফর্ম, ওয়েলটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এটার এখানে কোনো কাজ নেই, সেন্টেন্সটার জন্য এখানে বসেছে। দ্য নভেল ইজ সেলিং ওয়েল বা দ্য নভেল ইজ সেলিং এটুকু বললেও তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য নভেল ইজ সেলিং। কিছু এক্সাম্পলস দেখে নিই, সাম ওয়ার্কড আউট এক্সাম্পলস। এক্সাম্পল নাম্বার 1, দ্য ড্রাম ইজ বিটিং। এখানেও কিন্তু আমাদেরকে ওই একটা কথা মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। এখানে ফর্মটা অ্যাক্টিভ, দ্য ড্রাম ইজ বিটিং, অর্থাৎ ড্রামটি বাজানো হচ্ছে। এখানে লেখা হয়েছে কিন্তু অ্যাক্টিভে, অর্থাৎ ইজ বিটিং, অর্থাৎ বিট করার কাজটি কিন্তু অ্যাক্টিভে লেখা হয়েছে। তার মানে কিন্তু এই নয় যে ড্রামটি নিজেই নিজেকে বাজাচ্ছে বা বাজানোর কাজটি ড্রাম নিজেই করছে। মনে রাখতে হবে যে এখানে সাবজেক্টে নন লিভিং বিং থাকে, অর্থাৎ এই কাজটি ড্রাম নিজেই করতে পারে না। তাই এর অর্থটাকে বুঝে নিতে হবে, ড্রামটিকে বাজানো হচ্ছে কারো দ্বারা, কেউ ড্রামটিকে বাজাচ্ছে। তা এই ধরনের সেন্টেন্স
উইদাউট কমপ্লিমেন্ট অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়া সেন্টেন্স, এর ফর্মটা কেমন হয়? সাবজেক্ট থাকবে, তার সঙ্গে এম ইজ আর থাকবে এবং তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম থাকবে, যেটা আমি উপরে বলেছি। এর প্যাসিভ কিভাবে করতে হবে? প্যাসিভ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাকে সরাসরি বসিয়ে দাও, তার সঙ্গে বি ভার্ব এবং তার সঙ্গে বিইআইএনজি বিইং এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। আমরা পার্ট 1 এ ভিডিও পার্ট 1 এ দেখেছি যে চারটা উল্লেখ করা হয়েছিল, সেখানে বলা হয়েছে যে ইজ বিটিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশন এবং তার প্যাসিভ ভার্ব সেই চার্ট দেখলেই বুঝতে পারবে যে তার প্যাসিভ ভার্বে বিইবি অর্থাৎ বি ভার্ব এবং তার সঙ্গে বিইআইএনজি বিইং এবং তারপর ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। এটা হচ্ছে সেই চার্টের প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হচ্ছে এরকম। তাহলে এই নিয়মে আমরা যদি এটাকে প্যাসিভ করতে যাই তাহলে সাবজেক্ট বসে গেল দ্য ড্রাম, তার সঙ্গে বি ভার্ব ইজ, তার সঙ্গে বিইং এবং তারপর বিটেন অর্থাৎ বিট ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিটেন। দ্য ড্রাম ইজ বিইং বিটেন, কোয়াসি প্যাসিভ। নেক্সট এক্সাম্পল, দ্য হাউস ইজ বিল্ডিং। আমি আবার বলছি, বাড়িটি তৈরি হচ্ছে। বাড়ি কিন্তু নিজে নিজে তৈরি হয় না, বাড়িটিকে কেউ তৈরি করে। নন লিভিং বিং এখানে বসলো এবং তার সঙ্গে একটা অ্যাক্টিভ ভার্ব বসলো, যেটা কখনোই সম্ভব নয়। এই কাজটি, বাড়ি তৈরি করার কাজটি বাড়ি নিজেকে তৈরি করতে পারে না, কেউ একজন তৈরি করে দেয় বা কেউ তৈরি করে, কারো দ্বারা তৈরি হয়। আমাদেরকে বুঝতে হবে এইভাবে, অর্থাৎ অর্থটা বুঝতে গেলে আমাদেরকে প্যাসিভ করতে হবে এবং সেই কারণে এটাকে প্যাসিভ করতে গেলে দ্য হাউস সাবজেক্ট বসে গেল, তারপর এম ইজ আর যার সঙ্গে যেটা বসবে, যে সাবজেক্টের যেটা বসবে, তারপরে বিইআইএনজি বিইং, তারপরে ভার্বের থার্ড ফর্ম। বিল্ডিং এর মেন ভার্ব হচ্ছে বিল্ড এর থার্ড ফর্ম হচ্ছে বিল্ট। দ্য হাউস ইজ বিইং বিল্ট। অর্থাৎ এখানে আমি একটা কথা উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যাক্টিভে যেটাই লেখা হোক না কেন, সেটা নন লিভিং বিং এর সঙ্গে অ্যাক্টিভ ভার্ব বসলো এবং তার সঙ্গে কমপ্লিমেন্ট ইউজ হলো না, যেটা অ্যাকচুয়ালি হয় না, যেটা আমরা অবাস্তব একটা লাইনকে লিখছি এবং যার অর্থটা বুঝতে গেলে প্যাসিভ ইন সেন্স আমাদেরকে প্যাসিভ আসতে হবে। তাহলে কি বিষয়টাকে এইভাবে বোঝা যায় না যে সেন্টেন্সটাকে লেখার সময় অ্যাক্টিভে লেখা হচ্ছে, কিন্তু মানেটা, অর্থটা বুঝতে গেলে তোমাকে প্যাসিভে যেতে হবে এবং প্যাসিভ সেই অর্থটাকে লিখতে পারলেই তোমার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হয়ে গেল। নেক্সট এক্সাম্পলে যাই, দ্য বুক ইজ প্রিন্টিং। এখানেও একই রকম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম ব্যবহার করা হয়েছে, এম ইজ আর, তার সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম এবং নো কমপ্লিমেন্ট। বইটি নিজেই প্রিন্ট হতে পারে না, নিজেই নিজেকে প্রিন্ট করার কাজটি করতে পারে না, কারো দ্বারা প্রিন্ট হয়। অর্থাৎ এটাও লেখা হয়েছে অ্যাক্টিভে, যার অর্থ হয় না। অর্থ বুঝতে গেলে তোমাকে এটা প্যাসিভ করে নিয়ে বা অর্থটাকে লিখলেই এটা প্যাসিভ হয়ে যাবে। কীরকম? দ্য বুক সাবজেক্ট বসে গেল, তার সঙ্গে এম ইজ আর, তার সঙ্গে বিইআইএনজি বিইং, তারপর ভার্বের থার্ড ফর্ম প্রিন্টেড। দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। এই ইজ বিইং প্রিন্টেড, এটা ইজ প্রিন্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভার্ব, ইজ বিইং প্রিন্টেড। এই হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভের দুরকম, উইথ কমপ্লিমেন্ট এবং উইদাউট কমপ্লিমেন্টের অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম আজকের ভিডিওতে আলোচনা করলাম। এরপরে তোমরা এটা বুঝতে পারলে কি না সেটা আমাকে বুঝতে হবে। আমি এই কয়েকটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তোমরা এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করবে এবং তার উত্তরটা আমার কমেন্ট বক্সে, নিচে কমেন্ট বক্সে উত্তরগুলো লিখবে। গিভ ইউর আনসার্স ইন দ্য কমেন্ট বক্স। বোঝা গেল? সেন্টেন্সগুলো আমি একটু পড়ে দিই। দ্য নভেল ইজ সেলিং ওয়েল। দ্য কাউ ইজ মিল্কিং। Number 3, rice sells cheap. Number 4, iron feels hard. Number 5, the book reads funny. Number 6,
it proved false. Number 7, the bed feels soft. Number 8, the bike is running. তোমরা আমার এই আজকের ভিডিওটি বুঝতে পারলে কিনা সেটা আমার বুঝতে সুবিধা হবে যদি তোমরা এই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা এর উত্তরগুলো লিখে আমাকে জানাও। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর ভিডিওটি কন্টিনিউ করছি না। তোমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং ভয়েসের আরও অন্যান্য খুঁটিনাটি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।